এয়ারপোর্টের ওয়েটিং রুমে বসে আছি সেই 2 ঘন্টা যাবত। আমার ফ্লাইট আরো 25 মিনিট পর। এত তাড়াতাড়ি হয়তো কেউ আসে না, কিন্তু আমি এসেছি, যাতে মনে হঠাৎ আসা এই অনুভূতিটা স্থায়ী খুঁটি না গাড়তে পারে। দরদর করে মুখে ঘাম ঝরছে এসি থাকা সত্ত্বেও। মনে চলতে থাকা তুমুল আন্দোলন আর সাথে তাকে প্রতিহত করার আমার লড়াই তারই জানান দিচ্ছে। আচ্ছা, আমি কি সেই কিম তেইয়াং, 23 বছরের শক্ত তরুণী, যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য তার ক্যারিয়ার, লাইফকে যে সবসময় প্র্যাকটিক্যালি দেখে, যার সাকসেস পাওয়ার একটু বেশিই তাড়া। কলেজ লাইফ থেকে ভার্সিটি পর্যন্ত সে শুধু এর পিছনেই ছুটে চলেছে। হ্যাঁ, ক্যারিয়ার আমার ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি। লাইফের ডিকশনারিতে আমি এই একটা শব্দই রেখেছি, বাকি সব পিছনে। এতদিন ধরে আমি শুধু একে নিয়েই ভেবেছি। শুধু হঠাৎ জানিস, গত কয়েকদিন ধরে আমার পিছনে একটা কিলার লুকিং হ্যান্ডসাম ছেলে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটাকে দেখতেও এত কিউট লাগে, তার উপরে এত ভদ্র। নিজের থেকে হয়তো কিছু বলতে পারছে না। একবার প্রপোজ করে দিলেই আমি অ্যাকসেপ্ট করে ফেলবো। কবে যে করবে? আমার বেস্ট ফ্রেন্ড লিসা একদিন হঠাৎ আমার কাছে এসেই এক নিঃশ্বাসে কথাগুলো বলতে লাগলো। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, ওয়েট, কবে থেকে এসব চলছে? লিসা আমার প্রশ্নে আরো এক্সাইটেড হয়ে বলল, আরে ওই দিন, তোর মনে নেই? ওই যে একদিন তোর সাথে বাসে ভিডিও কলে কথা বলছিলাম, তুই আমার পাশে বসা একটা পেট মোটা ভুঁড়িওয়ালা লোককে দেখে আমাকে নিয়ে খিলখিল করে হেসে খেপাতে থাকলি। আমি ওকে আবারও থামিয়ে ধমকের সুরে বললাম, হ্যাঁ, যেদিন তুমি ইয়ারফোন ছাড়াই বাসে বসে আমায় ভিডিও কল করে আমার কথা সবাইকে শুনিয়েছো, তাই না? ভাগ্যিস তোর পাশের লোকটা ঘুমিয়েছিল, না হলে তোর ফোনটা ধরে একটা আছাড় মারতো। গাধি, পাবলিক বাসে কেউ ইয়ারফোন ছাড়া ফোন লাউড মোডে রেখে কথা বলে? লিসা বিরক্ত হয়ে মুখ ফুলিয়ে বলল, আরে সাথে ইয়ারফোন ছিল না তো কি করব? তুই আমার কথা শোন, ছেলেটা সেদিন বাস থেকে নামার পরই আমার পিছু নিয়েছে, এমনকি বাড়ির সামনেও দাঁড়িয়ে থাকে। তারপর থেকে যখনই বাড়ি থেকে বের হই, তখনই কোথা থেকে যেন চলে আসে। আমারও একটা কপাল, তারপর থেকে যখনই বাড়ি থেকে বের হওয়া হয়েছে, সাথে না হয় দিদি, না হয় বাবা, না হয় মা, কেউ না কেউ ছিলই। তাই তো ছেলেটা হয়তো কিছু বলতে পারেনি, এমনকি আজকেও বাবা দিয়ে গেছে, নয়তো দেখতিস আমার পেছন পেছন ঠিক আসছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে লিসার কথা শুনতে লাগলাম। বেশি কথা বলা ওর অভ্যাস, এটা নতুন কিছু না। কয়েকদিন পর পরই ওর নিত্য নতুন ছেলেকে ভালো লাগে, আর তারাই তখন ওর সিরিয়াস পছন্দ হয়। আমি এসব নিয়ে অত ভাবি না। একটু সুন্দর হওয়ায় আজ পর্যন্ত যত স্মার্ট বড়লোক সুন্দর ছেলেরই প্রপোজাল পেয়েছি, সব রিজেক্ট করেছি। লিসা অনেকবার বলেছে, রিয়েল লাভ না করলে টাইম পাস তো করতেই পারিস। আমি এক কথায় না বলেছি। এই টাইম পাস শব্দটা আমার কাছে অসহ্য লাগে। টাইম কি এতটাই ফালতু হয়ে গেছে যে তাকে এসব করে পাস করা লাগবে? আর একটা আছে লাভ। লাভ আবার কি? যত সব ফিল্মের রোমান্টিক লুতুপুতু কয়েকটা ডায়লগ, তাছাড়া আর কিছুই না। এসব 90 শতকে বলা মানাতো, এই 2023-তে না। দেখি তো আশেপাশে কত আছে দুজনের মধ্যে লাভ। তাই এই লাভ সাভের ওপরেও আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তো শুধু ক্যারিয়ার। জোরে ফোনের রিংটোনের শব্দে আমার চমক ভাঙলো। কখন যে ব্যাগটা হাত থেকে পড়ে এয়ারপোর্টের ফ্লোরে পড়ে রয়েছে খেয়াল করিনি। ব্যাগটা তুলে কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করলাম। সার্ভিস কল ছিল, তাই কেটে দিলাম। আমি ভেবেছিলাম সে ফোন করেছে। লিসার সেই অজ্ঞাত ছেলের কথা জানানোর 2 দিন পরেই লিসা আবার আসে আমার সাথে একটা কফি শপে মিট করতে। আমি আগেই চলে এসেছিলাম। বসে বসে ফোনে টেম্পল রান গেমস খেলছিলাম। এমন সময় লিসা গোমড়া মুখে আমার সামনের চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। আমি ওর দিকে না তাকিয়ে গেমস খেলা অবস্থায় বললাম, কি হলো, ওই ছেলের সাথে কি ব্রেকআপ হয়ে গেছে? লিসা বিরক্তি হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উফ, প্রেম না
হতেই ব্রেকআপ হয় কিভাবে? আর ওই ছেলে আমাকে না তোকে পছন্দ করে। লিসার কথা শোনা মাত্রই মানে গেমসের আমি রাস্তা ছেড়ে খাদে টুপ করে পড়ে গেলাম। গেম ওভার। এই প্রথম কোন ছেলের ব্যাপারে বেশ অবাক হলাম। তার কারণ দুটি। নাম্বার 1, আমাকে নিয়ে এত কিছু চলছে আর আমিই জানি না। নাম্বার 2, আমাকে যদি পছন্দ করে থাকে তাহলে আমার ফ্রেন্ডের পিছনে কেন ঘুরছে? লিসার দিকে অগ্রসর হয়ে ভুরু কুঁচকে তাকালাম, কিন্তু লিসা মুখ ফুলে অন্যদিকে তাকিয়েই বলে যাচ্ছে, তোর সাথে দেখা হওয়ার পর দিনই আমি ছেলেটাকে নিজে থেকে গিয়ে বললাম, আপনি কি আমায় কিছু বলতে চাচ্ছেন? সংকোচ না করে বলে ফেলুন, আমি এখনো সিঙ্গেল। এত আশা করে বললাম, কিন্তু ছেলেটা কি বলল জানিস? আপনি সেদিন একটা মেয়ের সাথে বাসে ভিডিও কলে কথা বলছিলেন, ওই মেয়েটিকে। আমার মুখ ইয়া বড় হাঁ হয়ে গেল। এই ছেলে এতদিন তোর কথা জানার জন্য আমার পেছনে ঘুরেছে। সেদিন বাসে সে আমার পাশেই দাঁড়িয়েছিল। তোর সেই মুগ্ধকর খিলখিল হাসি শুনেই আমার ফোনের দিকে তাকায়, আর তারপর থেকেই চলছে। ছেলেরা মেয়েদের পছন্দ করে তাদের পেছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যায় শুনেছি, কিন্তু পছন্দের মেয়ের বান্ধবীর পেছনেও যে ঘুরে তা এই প্রথম দেখলাম। আমি এবার অবাক ভাব কাটিয়ে আবার চেয়ারে হেলান দিয়ে বললাম, ধুর, তোর সাথে মজা করেছে। লিসা গলায় চিমটি দিয়ে বলল, সত্যি বলছি। সে একদম সিরিয়াস হয়ে বলছিল, তাকে দেখলেই বোঝা যায় সে মজা করার ছেলে না। শেষমেশ কিনা তোকেই পছন্দ করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসের সুরে বলল, বেচারা। ওর এমন ছেলেটার জন্য আফসোস করে বেচারা বলার কারণ আমি জানি। ওর মতে ছেলেটা আমাকে অনেক সিরিয়াস টাইপের পছন্দ করে, কিন্তু আমি যে রিজেক্ট করে দেব সেটাও লিসা ভালো করে জানে। তাই নিয়ে ছেলেটার জন্য ম্যাডামের সিম্প্যাথি জাগছে। হঠাৎ লিসা টেবিলের ওপরে রাখা আমার হাত শক্ত করে চেপে ধরে বাম হাত উঠিয়ে আমার পিছনে ইশারা করে জোরে বলল, তে ওই দেখ জাংকুক। আমি কপাল ঈষৎ ভাঁজ করে বললাম, জাংকুক? লিসা অস্থির হয়ে বলল, আরে ওই ছেলেটা। আমি ওর হাত বরাবর পেছনে তাকালাম। সামনে থাকা ওয়েটারটা সরে যেতেই চোখে পড়ল আমাদের ডান্সারের ঠিক 4 টেবিল পর টেবিলে কফি কালার শার্ট গায়ে দিয়ে একটি ছেলে বসে আছে, হাতে ব্ল্যাক ব্র্যান্ডেড ঘড়ি, সামনে চুলগুলো হালকা স্পাইক করা, একটু যেন অগোছালো, কিন্তু এতেই যেন বেশি ভালো লাগছে। বাড়িয়ে বলা স্বভাবের লিসার বর্ণনার থেকেও ছেলেটা আরো বেশি সুন্দর। বয়স আমার থেকে 1 বা 2 বছরের বেশি হতে পারে। লিসা ঠিকই বলেছে, ছেলেটাকে দেখলেই বোঝা যায় চুপচাপ, ভদ্র। এতক্ষণ আমাদের দিকেই তাকিয়েছিল, কিন্তু আমি তাকাতেই মাথা নিচু করে ফেলে। মাঝে মাঝে আর চোখে দেখার চেষ্টা করছে, কিন্তু বিশেষ সুবিধা হচ্ছে না। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে চেয়ারে হেলান দিয়ে বললাম, ভালো। লিসা চোখ কপালে তুলে বলল, শুধু ভালো? আমি বললাম, তো আর কি বলবো? আচ্ছা ফাইন, শুধু ভালো না, অনেক ভালো। কিন্তু তুই আমার থেকে যেটা এক্সপেক্ট করছিস সেটা কখনোই সম্ভব না, কারণ তুই জানিস ফাইনালি 2 বছর প্রাণপণ চেষ্টা করার পর আমি নিউজিল্যান্ডের একটি বড় কোম্পানিতে ভালো পোস্টে জব পেয়েছি, আর 2.5 মাস পরই আমি নিউজিল্যান্ড যাব। তো এখন আমি এসব নিয়ে কেন ভাববো? সত্যিই তো, আমি এসব নিয়ে কেন ভাববো? আমি যা চাই তাই তো হচ্ছে। তবে এখন কেন এয়ারপোর্টে বসে আমার এত অস্থির লাগছে? চারপাশে মানুষ গিজগিজ করছে, কেউ আসছে কেউ যাচ্ছে। আমার পাশে একটি 18-19 বছরের মেয়ে ফিস ফিস করে হেসে হেসে ফোনে কথা বলছে, নিশ্চয়ই মেয়েটির বয়ফ্রেন্ডের সাথে। ফিস ফিস করে কথা বললেও মেয়েটির সব কথাই আমি বুঝতে পারছি। আরে বাবা, আমি তো 1 মাসের জন্যই যাচ্ছি, সেখানে গিয়ে রোজ ফোন দেব। এই পর্যায়ে মেয়েটি খিলখিল করে হেসে বলল, এখন কি স্টকার হয়ে যাবে নাকি? স্টকার কথাটা আমার কানে খুব বাজলো।
সেদিন প্রথম জাঙ্কুককে কফি শপে দেখার পর প্রতিদিনই সে আমার পিছু নিত। যেখানেই যেতাম সেখানেই সে থাকতো। আমার রুটিনে এর একটা দৃশ্য ছেপে গেল। আমি রাস্তায় বেরোলাম মানেই আমার পিছনে ক্যাজুয়াল শার্ট জিন্স গায়ে একটি ছেলে মাথা নিচু করে হাঁটতে থাকবে। শার্টের হাতা থাকবে কোণে পর্যন্ত ভাঁজ করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, আর চুলগুলো সবসময়ের মতোই হালকা স্পাইক করা আর একেবারেই একটু অগোছালো। হলুদ, নীল, ক্রিম, সাদা, কালো, কফি, এক এক দিন এক এক কালারের শার্ট গায়ে ভদ্র ছেলেটা স্টকারের মতো পিছু নিতে লাগলো। কিন্তু না, জাঙ্কুককে ঠিক স্টকার বলা যায় না, কারণ সে খুব দূরত্বে থেকেই আমার পিছনে আসতো। কখনো উত্তক্ত ফিল হয়নি, বরং আরো সেফ ফিল হতো যখন রাত করে আমি রিক্সায় গার্লস হোস্টেলে ফিরতাম। পিছন পিছন সে তার বাইক নিয়ে আমার হোস্টেল পর্যন্ত আসতো। ফলে আর নির্জন রাস্তাকে ভয়ানক লাগতো না। আমি ভেবেছিলাম 5 দিনের মধ্যেই জাঙ্কুক আমাকে প্রপোজ করে বসবে, কিন্তু সেই সংখ্যা যখন গড়িয়ে 17 দিনে পৌঁছলো তখন আমার কাছে বেশ অবাক লাগলো। এখনো পর্যন্ত কথা বলাও চেষ্টা করেনি। ছেলেটা চাইটা কি? কিছু বলছেও না, আবার পিছু পিছু ঘুরছে শুধু শুধু কেন? জাঙ্কুককে প্রথম যেই কফি শপে দেখেছিলাম সেখানে আমি প্রায় যাই। বলতে গেলে সেটা আমার একটা ফেভারিট প্লেস। একদিন সেখানে বসে কফি খাচ্ছিলাম একা একাই। ঘাড় এদিক সেদিক ঘোরাতেই দেখলাম জাঙ্কুকও চলে এসেছে। এদিক সেদিক তাকিয়ে বসার জায়গা খুঁজছে। আজ সব সিটি বুকড হয়ে আছে, কোথাও জায়গা নেই। আমি হাত ইশারা করে তাকে ডেকে বসতে বললাম। জাঙ্কুক একটু ইতস্তত করে এসে বসে পড়ল। আমি একটু হেসে বললাম, প্রতিদিন যেহেতু আমার পিছু নাওই আর আমি যেখানে যাই সেখানেই চলে আসো, তাহলে আর আলাদা আলাদা বসার কি দরকার? একসাথেই তো বসে গল্প করতে পারি, আর বোরিংও লাগবে না, দুজন একে অপরের কোম্পানিও পাবো। জাঙ্কুক চুপ করে মাথা নিচু করেছিল। আমার কথা শেষ হওয়ার পর আমার দিকে তাকালো। আমি ওর কোনো উত্তর না পেয়ে মুখে একটু হাসি নিয়ে ভ্রু নাচিয়ে আবার ইশারা করলাম ওর মত কি। কিন্তু জাঙ্কুক তাকে তোয়াক্কা না করে একটু মুচকি হেসে লাজুক ভঙ্গিতে বলল, তুমি সেদিনও ঠিক এভাবেই ভ্রু নাচিয়ে হাসছিলে। আমি ভ্রু কুঁচকে বললাম, কোন দিন? ওই যে বাসে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলে। আমি ওর কথা শুনে অবাক হলাম। তাকে বললাম, আমি কিভাবে না কিভাবে হেসেছি সেটা তোমার এখনো মনে আছে? জাঙ্কুক হঠাৎ সিরিয়াস হয়ে বলল, আমি এটা কখনো ভুলতে পারবো না। আমি ওকে থামিয়ে বললাম, লিসেন, আমি কিন্তু আর 2 মাস পরেই নিউজিল্যান্ড যাবে। সেখানে তুমি জব পেয়েছো, তারপর কবে দেশে আসবে না আসবে তার কোনো ঠিক নেই। আমি বললাম, তাহলে যখন সবই জানো তাহলে শুধু শুধু কেন সময় নষ্ট করছো? জাঙ্কুক খুব আবেগে বলল, এর থেকে বেশি সময়ের ব্যবহার নিজের জন্য আর কখনো করিনি। জাঙ্কুক, খুব অদ্ভুত লেগেছিল আমার ছেলেটাকে। একটা মেয়ের পেছনে শুধু শুধু ঘোরা মানে নিজের জন্য সময়কে বেস্ট কাজে লাগানো মানে কি? প্রথমে মনে হয়েছিল মাথায় কোনো সমস্যা আছে। এত আবেগের কথা আজকাল কে বলে? পরে দেখি না কথাবার্তায় তো ভালোই স্মার্ট। অপরিচিত মানুষের সাথে সহজেই মিশতে পারার গুণ আমার মধ্যে আছে। জাঙ্কুকের সাথে কিছুদিনের মধ্যেই ভালো মিশে গেলাম। যেহেতু আমার পিছনেই সে পড়ে থাকতো তাই তার সাথে গল্প করতাম। এমন কিন্তু না যে জাঙ্কুক আমাকে তার ফিলিংস বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে। সে এসব নিয়ে কিছুই বলতো না, এমনকি এখনো নিজের মুখে আমাকে পছন্দের কথাও বলেনি। কিন্তু যতটুকু সময় পেত খুব হাসি মুখে আমার সাথে থাকতো। তাকে আমি খুব লাইটলি নিয়েছিলাম। ওর ইমোশনাল কথাগুলো আমার কাছে খুব ফানি লাগতো। সেসব কথা শুনে ওর সামনেই হাসতে থাকতাম। ওল্ড রোমান্টিক ফিল্মের ডায়লগের মতো মনে হতো। এসব আবার হয় নাকি? এয়ারপোর্টে স্বচ্ছ গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এমন ঝিরিঝিরি বৃষ্টিতেও কি প্লেন চলে? ফ্লাইট আবার ক্যান্সেল হয়ে যাবে না তো?
ক্যাফেটেরিয়াতে আমি আর জাঙ্কুক বসেছিলাম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। বৃষ্টির বেগ দেখার জন্য দরজার কাছে এসে দাঁড়ালাম। জাঙ্কুক পাশ থেকে বলে উঠল, আমার বাইক 2 মিনিট হেঁটে চলার রাস্তার পরেই একটা গ্যারেজে রাখা আছে, চলো সেখান থেকে বাইক নিয়ে বাড়িতে চলে যাই। এর ভেতর মনে হয় না গাড়ি পাওয়া যাবে। আমি বললাম, আগে বৃষ্টি থামুক, 2 মিনিট হেঁটে যেতে গেলেই তো ভিজে যাব। জাঙ্কুক বলল, তাছাড়া তো আর কোনো উপায় নেই। কেন, তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? আমি বললাম, লাগে, বাট এখন যদি বৃষ্টিতে ভিজি তবে রাতের মধ্যেই হালকা ঠান্ডা লাগার সম্ভাবনা হতে পারে, আর তার জন্য আমাকে ঠান্ডার ঔষধ খেতে হবে। ঠান্ডার ঔষধের কারণে ঘুম বেড়ে যাবে, আর তার ফলে আমি বাই চান্স সকালে আমার এয়ারপোর্টের পাসপোর্ট করানোর কাজে যাওয়ার জন্য লেট করে ফেলতে পারি। আমার কথায় জাঙ্কুক হেসে ফেলল, বলল, এত চিন্তা করে কিছু করা যায় নাকি? যা ভালো লাগবে তা করে ফেলবে, জাস্ট ফ্লো উইথ ইট, পরেরটা পরে দেখা যাবে। এত প্র্যাকটিক্যালি ভেবে কি হবে? ওর কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। আমি অবাক হয়ে বললাম, প্র্যাকটিক্যালি ভেবে কি হবে মানে? সবকিছু তো প্র্যাকটিক্যালিই হয়। জাঙ্কুক ঈষৎ হেসে বলল, সবকিছু প্র্যাকটিক্যালি হয় না। আমি এবার ঠিক করে হেসে ফেলে বললাম, মিস্টার, আমার ফরেন যাওয়ার কথাটা কিছুক্ষণের জন্য ভুলে যাও, তারপর ভেবে দেখো আমাদের ভেতর এমনিতেও কিছু হতে পারবে না। আমি আর তুমি কমপ্লিটলি ডিফারেন্ট, দুইটা বিপরীত মেরু। আমি যতটাই প্র্যাকটিক্যাল ভাবি তুমি ততটাই ভাবুক। জাঙ্কুক একটা মিষ্টি হাসি দিয়ে বৃষ্টিতে নেমে বলল, চুম্বকের 2 বিপরীত মেরুই কিন্তু আকর্ষিত হয়। বৃষ্টি ভেজা ওর সেই মিষ্টি হাসি দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। আমার আর কি করার, আমাকে বৃষ্টিতে নামতে হলো। দুজনে ফাঁকা রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটে গ্যারেজের দিকে যাচ্ছি। দুষ্টু আকাশ যেন আমাদের দেখে তার বৃষ্টি আরো বেশি করে ছড়িয়ে দিচ্ছে, তার সাথে গুরুম গুরুম শব্দ তো আছেই। গ্যারেজ থেকে বাইকটা বের করলো, সেখান থেকে একটা ছাতাও জোগাড় করে নিয়েছে আমার জন্য। আমি বাইকে ওর পেছনে বসে ছাতাটা শুধু আমার ওপরেই নয়, জাঙ্কুকের মাথাতেও ধরে রাখলাম। মিররে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে জাঙ্কুক আস্তে আস্তেই ফাঁকা রাস্তায় বাইক চালাতে লাগলো। ছাতা উড়ে না যাওয়ায় এই ব্যবস্থা, আর তুমুল বৃষ্টি থামার যেন নামই নিচ্ছে না। আমার মনে জাঙ্কুকের চিত্র ছাপলো বোকাশোকা ছেলে হিসেবে। বোকা ছাড়া আর কি, ও খুব ভালো করেই জানে আমি এর থেকে বেশি আর কখনোই আগাবো না, তবুও বেওকুপের মতো আমার জন্য সময় নষ্ট করছে। সময়ের যে খুব দাম কেরিয়ারের জন্য। আমার বাবা বলে, জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো কেরিয়ার, এর থেকে বড় কিছু নেই। রাস্তা পার হওয়ার সময় সোজা সামনে না তাকিয়ে যদি এদিক ওদিক বারবার দেখতে থাকে তাহলে যেমন সরাসরি অ্যাক্সিডেন্ট হয়, তেমনই জীবনেও ক্যারিয়ারের দিকে সোজা নজর রেখে চলতে হয়, আশেপাশে না তাকিয়ে। সেভাবে না চললে জীবনেও অ্যাক্সিডেন্ট। মা খুব আপত্তি করতো বাবার এমন কথায়, বলতো, মেয়েটাকে আর কেরিয়ার করে পাথর বানিও না। কেরিয়ার ছাড়াও জীবনে আরো অনেক কিছুর দিকে নজর দিতে হয়। বাবার আদর্শই আমি মাথা পেতে নিয়েছিলাম, মার কথায় কোনো কান দিতাম না, যেমনটি কান দেয়নি সেদিন লিসার কথাতেও। আমার রায় জীবন সম্পর্কে এখনো এমন জেনে ও বিরক্ত হয়ে বলেছিল, এত ভালো ছেলে পেয়েও তুই হারিয়ে ফেলবি। জাঙ্কুক কতটা ভালোবাসে তোকে সেটা কি তুই একটুও বুঝিস না? কেরিয়ারই কি সব? আমি জবাব দিয়েছিলাম, হ্যাঁ, আমার কাছে কেরিয়ারই সব। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। গলায় পেঁচানো ওড়নাটা হাত দিয়ে আরো আলগা করে নিলাম। বোতলের অবশিষ্ট জলের সবটুকুই পান করলাম। এখনো পর্যন্ত 4 বোতল জল খেয়েছি। আমার কিছুটা সামনেই একটা ছেলেকে জড়িয়ে ধরে তার ফ্যামিলি কান্না করছে। তাদের পাশে একটি বেগুনি রঙের শাড়ি পরিহিতা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো নতুন বউ। স্বামী বিদেশে চলে যাওয়ায় ছলে ছলে দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিবারের সবার ভিড়ে একটু কাছেও যেতে পারছে না।
ছেলেটিও বারবার মন খারাপ করে মেয়েটিকে দেখছে। অশ্রু না ঝরিয়েও যেন মেয়েটির কষ্ট সেখানকার সবার থেকে বেশি ছাপিয়ে উঠছে। এত কষ্ট লাগে আপনজনকে ছেড়ে যেতে, জানতাম না তো। আমার নিউজিল্যান্ড যাওয়ার পাসপোর্ট নিয়ে একটি ঝামেলা বেঁধে গিয়েছিল। মন ভীষণ খারাপ হয়েছিল। শেষমেশ পাসপোর্টের ঝামেলায় কোনো সমস্যা না হয় জাংকুক জানতে পেরে খুব ছোটাছুটি করে সেই সমস্যা নিয়ে। ছেলেটি আমাকে দিন দিন শুধু অবাকই করেছিল। সে যদি আমাকে সত্যিই পছন্দ করে থাকে তাহলে তো তার চাওয়ার কথা আমি যেন নিউজিল্যান্ডে না যেতে পারি। তা না করে আমার যাওয়ার ব্যবস্থা নিয়ে এভাবে খেটেছে যেন আমার থেকে ওর বেশি চিন্তা। সমস্যাটা খুব সুন্দরভাবেই মিটিয়ে ফেলে। জাংকুক রিটায়ার্ড জর্জের ছেলে, মানে বাবা বেশিরভাগ বিদেশেই থাকে। এখন বাড়ির কেয়ারটেকার সুবিন আঙ্কেলের কাছেই সে বড় হয়েছে। ও নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। একদিন নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে পাসপোর্টের কাজেই। বিশাল বড় বাড়ি। জাংকুককে দেখলে বোঝা যায় না ওদের অবস্থা কেমন। খুব সিম্পল থাকে সে। কখনো গাড়ি বাড়ি নিয়ে আমাকে ইমপ্রেসও করতে আসেনি। নয়তো আজকালকার ছেলেরা একটু টাকাওয়ালা হলেই যে ভাব দেখাতে থাকে মেয়েদের সামনে, এমনই একটা টাকাওয়ালা ছেলে আমার পিছে লেগেছিল। উফ, গাড়ি নিয়ে এসে সামনে কি যে ভাব দেখালো। দেখিয়ে দেখিয়ে গাদা গাদা টাকা খরচ করত। আমার পাত্তা না পেয়ে 9 দিনের মাথায় ফুট। অথচ প্রথম দিন প্রপোজের সময় কত কথাই না বলেছিল। আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে এক পলক না দেখলে ওর হার্টবিট থেমে যায়, ব্লা ব্লা। 10 দিনের দিন দেখেছিলাম তো একটা নতুন মেয়ের সাথে। আর এটাকেই নাকি বলে ওদের শো কল্ড লাভ। একদিন জাংকুকের বাড়িতে তার কম্পিউটারে জাংকুকের থেকে একটি কম্পিউটার প্রোগ্রাম নিয়ে শিখছিলাম। এমন সময় মার ফোন আসে। আমি রিসিভ করে কথা বলতে থাকি অন্যদিকে তাকিয়ে। হঠাৎ জাংকুকের একটি ইমেল আসে। আমিও আর চোখে পড়ছিলাম। নিউ ইয়র্কের একটি ফেমাস কোম্পানি থেকে জব অফার। জাংকুক সেখানে সিলেক্টেড হয়েছে। এই কোম্পানির নাম আমিও জানি। অনেক যোগ্যতা প্রয়োজন এখানে জব পাওয়ার জন্য। আমি নিজেও আরো 3 বছরের আগে এখানে জবের কথা ভাবতে পারতাম না। তারা আর্জেন্ট লোক চায়, ডেট দেওয়া আছে। জাংকুক যদি যায় তাহলে আমার যাওয়ার আগেই ওর যাওয়া হবে। জাংকুক একবার ইমেলটা পড়েই ডিলিট করে দিল। আমার চোখ ছানাবড়া হয়ে গেল ওর কাজে। আমি ফোন কেটে অস্থির হয়ে চেঁচিয়ে বললাম, এটা তুমি কি করলে? জাংকুক আমার দিকে না তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলল, আমার একটা কাজ আছে, আমি এখন যাই। হ্যাঁ, তুমি বাড়িতে চলে যেও। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সে চলে গেল। আমি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে। মানুষটা কি সে? 1 মিনিটও সে ভাবলো না ইমেল ডিলিট করার আগে। এত বড় অফার কে মিস করে? আন্টি আন্টি, আমার এই টেডি বিয়ারটা একটু কিছুক্ষণের জন্য তোমার কাছে রাখবে? একটা 5 বছরের মিষ্টি মেয়ে আমাকে হাত ধরে ডেকে বলছে কথাগুলো। আমি একটু মুচকি হাসি দিয়ে রাখলাম তার মাঝারি সাইজের টেডিটা। পিছন থেকে তার মা বলছে, হয়েছে এবার, এখন চলো ওয়াশরুমে। একটু পর ছোট্ট মেয়েটি ফিরে এসে আমার হাত থেকে টেডিটা নিয়ে নিল। তার মা শিখিয়ে দিল, আন্টিকে থ্যাঙ্কস ইউ বলো এবার। শুধু শুধু জ্বালালে, আমার কাছেই তো রাখতে পারতে। মেয়েটি প্রতিবাদের স্বরে বলল, না, তোমার কাছে রাখলে তুমি টেডিটাকে ফেলে রেখে চলে যেতে। আমার টেডিটাকে বিদেশে তুমি নিতে যাওনি। তার মা তাকে বলল, তো মামুনি কি আর বলবো, শুধু শুধু এত বড় টেডি হাতে করে বিদেশে নেওয়ার কি দরকার? আমরা সেখানে গিয়ে তো এর থেকেও বড় টেডি কিনতে পারতাম, তাই না? মেয়েটি জোরে বলল, না, আমার এই টেডিটাই চাই। আমার ফ্রেন্ডও, আমি ওকে ভালোবাসি। তারপর আমার গালে তার নরম হাতটি আলতো করে ছুঁয়ে বলল, বলো তো আন্টি, ভালোবাসার জিনিসকে কি ফেলে দেওয়া যায়? আমার গালে একটি চুমু দিয়ে মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ। মেয়েটি এক হাতে মায়ের হাত, আরেক হাতে তার টেডি বিয়ারটা নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে হেঁটে যাচ্ছে। আমার চোখ ছলছল করে উঠল। আমার ইমোশন খুব কম, চোখে জল খুব কমই আসে। আর আজ
সেদিনের পর জাঙ্কুকের সাথে আমার আর দেখা হয়নি। নিজের যাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম। নিউজিল্যান্ড যাওয়ার ঠিক 3 দিন আগে ওর সাথে দেখা করলাম সেই কফি শপে। জাঙ্কুক এসে বসতেই আমি তাকে আগে থ্যাংক ইউ বললাম। সত্যি অনেক হেল্প করেছে। জাঙ্কুক মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস বলার দরকার নেই। আমি বললাম, তাহলে কি চাও? কিছু না। আমি অবাক হয়ে হেসে বললাম, কিছুই চাও না? আমার কিন্তু যাওয়ার সময় এসে গেছে। এতদিন আমার পেছনে ঘুরেছো, এত হেল্প করেছো, কোনো কিছুর জন্যই নিশ্চয়ই। তোমার আমার থেকে কোনো কিছুই চাওয়ার নেই? সে আবারও হেসে বলল, না। আমি সত্যিই এবার চরম অবাক হলাম। শুধু শুধু কেউ কারো জন্য কিছু করে না। সূক্ষ্ম হলেও একটু না একটু চাওয়া সবারই থাকে। একবার একটি ছেলে আমাকে লিফট দিয়েছিল তার গাড়িতে। গাড়ি থেকে নামার আগে ফোন নাম্বারটা ঠিকই চাইলো। আমি একটু অবাক হইনি, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। কোনো কিছু চাওয়ার পরিবর্তেই সে আমাকে এতটা রাস্তা নিয়ে এসেছে। জাঙ্কুক সম্পর্কেও ধারণা আমার এমনই ছিল। আমি ভেবেছিলাম সেও আমার কাছ থেকে লাস্ট মোমেন্টে কিছু চেয়ে বসবে, সব সময় কন্ট্যাক্ট করতে চাইবে, বা এর থেকেও বড় কোনো প্রতিশ্রুতি, অথবা আমাকে না যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। কিন্তু না, তার নাকি কিছুই চাই না। এতটা স্বার্থহীন হয়ে কেউ কারো জন্য কিছু করে? আমি বললাম, এত কিছু শুধু শুধু তাহলে কেন করলে? কিছুই তো পেলে না। জাঙ্কুক মাথা নিচু করে হেসে বলল, পেয়েছি। না পাওয়ার ভিতরেও অনেক কিছুই পেয়েছি। আমি আবার অবাক হয়ে বললাম, কি? তুমি বুঝবে না। আমি অস্ফুট স্বরে বললাম, ভালোবাসো আমাকে? জাঙ্কুক মুচকি হেসে মাথা নিচু করে ধীরে ধীরে বলল, তোমাকে দেখার পর থেকে তোমাকে নিয়ে মাইন্ড এত ব্যস্ত হয়ে পড়েছিল যে কখনো নিজেকে এটা প্রশ্ন করারও সময় পাইনি। এখন যেহেতু তুমি জিজ্ঞাসা করলে, তাই ভেবে দেখলাম, ভালোবাসা যদি এমন হয় তাহলে ভালোবাসাই। হঠাৎ মনে পড়লো সেই ইমেলের কথা। আমি বললাম, একটা কথা জিজ্ঞাসা করব? সত্যি বলবে কিন্তু। আমি তোমাকে কখনোই মিথ্যে কথা বলিনি। আমি বললাম, সেদিন ইমেলটা তুমি ডিলিট করলে কেন? এত বড় জবের অফার কেউ রিজেক্ট করে? জাঙ্কুক বলল, জবের জন্য জয়েন যদি আর 4 দিন পর করা যেত তাহলে করতাম, কিন্তু এখন যদি অ্যাকসেপ্ট করতাম তাহলে আমাকে তোমার আগেই যেতে হতো। আমি চোখ কপালে তুলে বললাম, তো 4 দিন 3 দিনে কি হয়? এটা ভাবার জন্য তুমি 1 মিনিটও সময় নিলে না। জাঙ্কুক বলল, এতে ভাবাভাবির কি আছে? আমি শুধু এতটুকু জানি, লেগিংসের ওপরে 3/4 হাতার লং টপ আর গলায় 2 প্যান্টস দিয়ে ওড়না পরা হালকা কোকড়ানো চুলের একটা মেয়ে আছে, যাকে একবার দেখার একটি সূক্ষ্ম সুযোগ থাকলেও তা মিস করার সাধ্য জাঙ্কুকের নেই। 3 দিন বেশি দেখতে পারবো, এ তো অনেক। জাঙ্কুকের কথা শুনে কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে দিলাম। সিরিয়াসলি? ওর এমন বোকা বোকা ইললজিক্যাল কথা শুনে আমার খুব হাসি পেয়েছিল। তারপর হাসি থামিয়ে বললাম, তাহলে আমি তো 3 দিন পর চলে যাব, তারপর কি করবে? জাঙ্কুক চুপ করে রইল। আমি বলতে থাকলাম, ঠিক আছে, আমাকে শুধু দেখলেই যদি তোমার এত বড় পাওয়া হয়ে যায়, তাহলে আমি তোমাকে একটা ট্রিট দিচ্ছি। হাত ঘড়ি দেখে বললাম, তোমাকে 17 মিনিট সময় দিচ্ছি। এই 17 মিনিট আমি চুপ করে বসে থাকব। তুমি আমাকে চুপচাপ তাকিয়ে শুধু দেখে যাবে। স্টার্ট। আমি জাঙ্কুকের দিকে চুপ হয়ে তাকিয়ে আছি। মিটিমিটি হাসি পাচ্ছে, বাট চেপে রেখেছি। আমি মজার ছলে নিলেও সে খুব সিরিয়াস ভাবেই আছে। পাগল ছেলে, এক দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে আছে, পলকও ফেলছে না। তাই আমিও দেখছি তাকে। 9 মিনিট হয়ে গেছে। এবার জাঙ্কুকের চেহারায় আস্তে আস্তে একটা মলিন হাসি ভেসে উঠল। চোখে যেন কিছু চেপে রাখার ছাপ ফুটে উঠেছে। চোখ হালকা ছলছল করছে। হঠাৎ আমার কি যেন হলো, হাসি উধাও হয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। 11 মিনিটের মাথায় আমি ব্যাগ কাঁধে নিয়ে ধপ করে দাঁড়িয়ে রুক্ষ হয়ে বললাম, আর কখনো আমার সামনে আসবে না বলে দ্রুত হনহনিয়ে চলে আসলাম। আমার কথা মতো জাঙ্কুক আর আমার সামনে আসেনি, আর আমি এই 3 দিন দ্রুত কাটার অপেক্ষা করতে লাগলাম। জীবনের সূত্র বিপরীত স্রোতে চলা
তুমুল চেষ্টা করছি, আমি কঠোর শ্রমে তাকে ঠেকিয়ে রাখছি। সেদিনের পর থেকে আমার এমন লাগছে কেন, মনে হচ্ছে শ্বাস নিতেও পারছি না, কি যেন নেই নেই, চরম অস্থির লাগছে। ফ্লাইট নাম্বার PA2232 যাত্রীদের জানানো যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করবে। আমি দাঁড়িয়ে পড়লাম, চারপাশে অসংখ্য মানুষ, সবার মাঝেই এক ব্যস্ততা। সেই ব্যস্ততায় আমি কিছু মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চারপাশটা যেন ঘুরছে। লাগেজের হ্যান্ডেলটা শক্ত করে ধরে দ্রুত চলা শুরু করলাম। গেটে থাকা গার্ডরা আটকিয়ে বলল, ম্যাম, একবার বেরোলে কিন্তু আপনি আর ফেরত আসতে পারবেন না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। গার্ড আবার বলল, আর ইউ শিওর? আমি বললাম, এর থেকে বেশি শিওর আমি আর কখনোই হইনি। নেমে এলাম রাস্তায়, ট্যাক্সি ধরে জাঙ্কুকদের বাড়ির সামনে নামলাম। এয়ারপোর্টে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এখানে বেশ জোরে সোরেই নেমেছে। আজ কোনো খারাপ লাগছে না, কোনো চিন্তা হচ্ছে না, জাস্ট ভিজে যাচ্ছি। সুবিন আঙ্কেলের থেকে জানলাম জাঙ্কুক ওপরে রুমে আছে। সিঁড়ি বেয়ে ওপরে রুমে গিয়ে দেখলাম পুরো রুমে আমার ছবি ছড়িয়ে ছিটিয়ে রাখা। রুমের ছাদে সেই ছাতাটা এখন শোপিসের ন্যায় ঝুলে আছে, সেভাবেই খোলা অবস্থায়। সেখানে নাকি আমার স্পর্শ আছে, তাই আর সেটা ফেরত না দিয়ে নতুন ছাতা কিনে দিয়েছে তাদের। আর জাঙ্কুক রুমের বাইরে খোলা ছাদের কোণায় গুটিসুটি মেরে বৃষ্টিতে বসে কাঁদছে। আমি পিছনে গিয়ে ডাকলাম, জাঙ্কুক। আমার আওয়াজ শুনে সে অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে মুখে হাসি টেনার চেষ্টা করলো। বৃষ্টি হচ্ছে, তবুও খুব অদ্ভুতভাবে অশ্রু ঠিকই বোঝা যাচ্ছে। সে বলল, তে, আজকে না তোমার ফ্লাইট, তুমি এখানে এসেছো কেন? আমাকে ফোন করতে, আমি তোমার কাছে চলে যেতাম। আমি বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে এতক্ষণ চুপ হয়ে তার কথা শুনছিলাম। বলা শেষ হলে তারপর বললাম, এখনো মুখে হাসি টেনে রেখেছো? তোমার কষ্ট হচ্ছে না? আমার কথায় সে আমার থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, তোমার খুশি তো তার মধ্যেই। আমি ফুপিয়ে কেঁদে উঠে বললাম, না, আমার খুশি তার রাস্তা ঘুরিয়ে নিয়েছে। আমার দম বন্ধ হয়ে আসছে সেই পুরনো রাস্তায়। আমি বুঝে গেছি রাস্তা পার হওয়ার সময় সোজা সামনে না তাকিয়ে বারবার এদিক সেদিক দেখলে যেমন অ্যাক্সিডেন্ট হয়, তেমনি আশেপাশে একেবারেই না দেখে শুধু সোজা তাকিয়ে থাকলেও অ্যাক্সিডেন্ট হয়। জানি না কেন মানুষ ভালোবাসার সাথে ক্যারিয়ারের তুলনা করে, কেন এই দুটোর মাঝে একটা চুজ করতে হিমশিম খায়, যেখানে সবকিছুই এত পরিষ্কার। ক্যারিয়ার হলো জীবনে একটু ভালোভাবে বেঁচে থাকার উপায়, আর ভালোবাসা হলো জীবন। আগে বেঁচে থেকে তারপর তো ভালো করে বাঁচার চিন্তা করতে হবে, তাই না? ভালোবাসার সাথে কোনো কিছু তুলনা হয় না, ভালোবাসা অতুলনীয়। জাঙ্কুক চোখের জল আড়াল করে বলল, কিন্তু তোমার এত বড় সুযোগ। আমি তাকে থামিয়ে রাগ করে বললাম, আরে সুযোগের কি? আমি এই দেশেই কোনো জবের জন্য ট্রাই করব। হয়তো আমাকে 1 বছর আরো বেশি অপেক্ষা করতে হবে, হয়তো এর থেকে ছোট জব হতে পারে। সুযোগ একটা গেছে, আরেকটা আসবে, আমি চেষ্টা করব। কিন্তু ভালোবাসা তো আর বারবার আসবে না। আমার দম বন্ধ হয়ে আসছে, আগে আমাকে বাঁচতে তো দাও, তারপর না হয় ভালো করে বাঁচার কথা চিন্তা করব। কথাটা বলেই জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে আঁকড়ে ধরলাম। এই তো আমার শান্তির নীড়, আমার খুশির আশ্রয়, নিঃশ্বাসের অবলম্বন। জাঙ্কুক কাঁদছে, খুব কাঁদছে, আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সেও হয়তো তার সুখের আশ্রয় পেয়েছে। এর থেকে বেশি সুখ একটি মানুষের কাছে আর কি হতে পারে? এই যে ভালোবাসা, সর্বসুখের আধার।